লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা লাজিম মাথা নত করব না। যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। কিন্তু যেগুলা জাতির বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। শেষমেশ দেখেছেন, শেষ দিন আমরা যখন সংসদ থেকে ওয়াকআউট করে বের হয়ে আসি, সেই দিন সত্যিকার অর্থে ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে দৃঢ়ভাবে বিএনপি, আমরা তার বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। গণভোটের রায় অমান্য করার দিনও আমরা ওয়াকআউট করে এসে বলেছি, চেয়েছিলাম সংসদে সমাধান, হয়নি। যেই জনগণ রায় দিয়েছে আমরা এখন সেই জনগণের কাছে ফিরে যাচ্ছি। আর যেদিন এই সমস্ত কমিশনগুলো, আমার 2-1 বন্ধু বলেছেন, আমি নাম নিচ্ছি না, নিতে কোনো অসুবিধা নাই, গুম কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে আপনার এই কি বলে পুলিশ সংস্কার কমিশন, পিএসসি, যেগুলো মানুষের জীবনের সাথে সম্পর্কিত, দুদক মানুষের নিরাপত্তার সাথে সম্পর্কিত, ফেসিবাদকে ঠেকায় দেওয়ার জন্য প্রয়োজন, এই সব কিছু অবলীলায় ওই গায়ের জোরে আবার ওই টুতার, গায়ের জোর মানে টুতা, ওই টুতার্ডের বলে তারা ফেলে দিল। 40 মিনিটের ডিবেটে আমরা যখন বুঝতে পারলাম যে তারা বিচার মানে কিন্তু তাল গাছটা ছাড়বে না, তখনই আমরা ধিক্কার এবং নিন্দা জানিয়ে এই সংসদ থেকে বের হয়ে এসেছি। আমরা ফিরে এসেছি আপনাদের কাছে। আপনাদের আমরা কথা দিয়েছিলাম, আমরা যদি সরকার গঠন করতে পারি আপনাদের রায়ে, তাহলে আমরা এই সমস্ত ওয়াদা আমরা বাস্তবায়ন করব। বিএনপি ওয়াদা দিয়েছিল 31 দফা সংস্কারের কথা বারবার বলে, এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে তারা। এখন তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। নির্বাচনী ইশতেহারে বলেছিল যে কোথাও কোনো স্তরে স্থানীয় সরকার পর্যায়ে কোনো অনির্বাচিত প্রতিনিধি তারা মানবে না, যদি না ওই জায়গায় কোনো নির্বাচিত প্রতিনিধি মারা যান কিংবা তিনি আইনের যারা দণ্ডিত হন, তার কোনো কিছুই ঘটেনি। এখন সব জায়গায় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। একটা জীবন আল্লাহ দিয়েছেন, লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা লাজিম মাথা নত করব না। সংসদেও করব না, রাজপথেও করব না। কি হবে? শেষ পর্যন্ত এক ভাই বলছে ফাঁসিতে ঝুলাবে, ঝুলান, হাসতে হাসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াবো ইনশাআল্লাহ। ওগুলো আমরা পরোয়াই করি না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের অন্তরের ব্যথা একেবারেই সত্য কথা, শতভাগ বুঝতে পারবো না, ইম্পসিবল। কারণ আমার কোনো সন্তান 24-এ শহীদ হয়নি, আমি নিজে গুলি খেয়ে আহত হইনি, আমার হাত পা ভেঙে টুকরা টুকরা হয়নি। সুতরাং যাদের কলিজার টুকরা শহীদ হয়েছে, যারা লড়াই করতে গিয়ে নিজেরা আহত হয়েছে, তাদের দুঃখটা তারাই 16 আনা বুঝতে পারবে, আমি পারবো না। কিন্তু মানুষ হওয়ার কারণে আল্লাহ যে মানবিক মনটা দিয়েছেন, এইটা দিয়ে চেষ্টা করি যে দেখি এই দুঃখী মানুষগুলার কিছুটা হলেও দুঃখ বুঝতে পারি কিনা। সম্মানিত ভাই বোনেরা, সেদিন একটা মব সৃষ্টি করা হয়েছে পার্লামেন্টের ভিতরে। আপনারা বাইরে একটার কথা বলেছেন, ভিতরে এদেরকে দাওয়াত দিয়ে কে নিয়ে গেল? কোনদিন, হ্যাঁ, সেদিন ছিল চাকরিতে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়সসীমা কি হবে, এইটা কনসেনসাস পরিষদে ঐকমত্য কমিশনে একমত হয়েছি আমরা সবাই যে এটা 32-এর পরিবর্তে 32 বছর। সেখানে তারা কিছু লোককে জুলাই যোদ্ধা হিসাবে নিয়ে বসালো দর্শক গ্যালারিতে, ভিআইপি গ্যালারিতে। উই আর প্লিজড। জুলাই যোদ্ধারা আসছে, এটা তো আমাদের জন্য খুশির ব্যাপার। তারা এই পার্লামেন্ট দেখবে, জাতি এবং জনগণের জন্য এখানে কি করা হচ্ছে তারা দেখে যাবে। কিন্তু হঠাৎ করে দেখি এই এজেন্ডা যখন আসছে, তখন সরকারি দল থেকে তাদেরকে ইশারা দেওয়া হয়
অথচ পার্লামেন্টে দর্শক গ্যালারির দিকে চাওয়াও নিয়ম নাই। দর্শক এসেছে দর্শন করার জন্য, অবজার্ভ করার জন্য, এটা তাদের দায়িত্ব। তখনই আমরা বুঝলাম যে এটা পাতানো। এর আগে 2-1টা বিল পাশ হয়েছে যেগুলোর কোনো কাগজপত্র আমাদেরকে দেওয়া হয়নি, আমরা হাত তুলিনি। এরপরে এই বিলটা যখন এসেছে তাও আমরা বুঝিনি এটা কি করতেছে। ওখানে কিছু নাই তো লেখা, 32, 33, 31, 30 কিছুই লেখা নেই। একটা মেমো আছে, অত দ্বারা অত দ্বারা অত দ্বারা, অথচ আমাদের সামনে কোনো কাগজ নাই, আমরা হাত তুলিনি। সরকারি দল থেকে আমাদেরকে খুঁচা দিয়ে বলা হলো, হ্যাঁ জুলাই যোদ্ধারাও এখানে আসেন, আপনারা এটাতে হাত তুললেন না। আমরা বললাম কিসে হাত তুলবো, যে জিনিসে হাত তুলবো এটাই তো আমাদের সামনে নাই, কোনো কাগজপত্র নাই। আমাদেরকে অন্ধকারে রেখে এইভাবে তারা ব্ল্যাকমেইলিং করতে চেয়েছে। আমরা তাদের ব্ল্যাকমেইলিং এর পাতা ফাঁদে পা দেই নাই। সম্মানিত ভাইরা, যেগুলাতে একমত হয়েছে, জাতির সামনে হয়েছে, আমরা সেখানে তো কোনো বাধা দেইনি, সমর্থন দিয়েছি। কিন্তু যেগুলা জাতির বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। ইনশাল্লাহ দিব না। ত্যাগ এই দেশবাসী স্বীকার করেছে, করব ইনশাল্লাহ। সর্বশেষ কি হয়েছে দেখেন, এই এতটুকু জায়গাও ছাড়ার কলিজা তাদের হলো না। জুলাই জাদুঘর, এটা জুলাইয়ের একটা বাস্তব চিত্র। আমি সেখানে গিয়েছিলাম, নাহিদ ইসলাম ছিলেন, আমরা এখানে ঘুরে এসেছি। ওখানে আয়নাঘরটাও আছে, গেলে দেখবেন কি জিনিস, একটা কবর, অন্ধকার একটা কবর, কবরের সমান একটা জায়গায় একটা মানুষ থাকে, খায়, ঘুমায়, পেশাব পায়খানা গোসল সবকিছু ওই জায়গার মধ্যে, একটা কবর। সেইগুলো ওখানে তুলে ধরা হয়েছে। এই জাদুঘরটা হবে জাতির সম্পদ। ঐক্যমত্য পরিষদে বসে একমত হয়েছে, আবার সংসদের বিশেষ কমিটিতেও সবাই একমত হয়েছে যে যেভাবে প্রস্তাবনা এসেছে অনুকূল অবিকল রেখে, অনুরূপ এবং অবিকল রেখে সেটাই পাশ হবে। হঠাৎ করে সংসদের ভিতরে সমস্ত রেওয়াজ রীতিভঙ্গ করে সরকারি দলের একজন এখানে সংশোধন দিয়ে বসলো, আমরা কিছুই জানি না। এইটাকে দলীয়করণ করার জন্য বলা হলো এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, এখানে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী না থাকলে এটা চলবে কিভাবে। আমাদের পক্ষ থেকে আমাদের চিফ হুইপ কথা বললেন, আমরা বললাম যে এই ধরনের শত সহস্র প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, এগুলার প্রধান মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী নয়। আর এটা কোনো সাধারণ জাদুঘর নয়, অথবা জাদুঘরের কোনো শাখাও নয়। এটা গোটা জাতির সেই 47 থেকে শুরু করে 24 পর্যন্ত ঐতিহাসিক জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই জাদুঘরটাকে আল্লাহর রাস্তে আপনারা রাজনীতিকরণ করবেন না। প্রথমে এক যুক্তি দিল, শেষে গিয়ে খোলামেলা বলে ফেলল যে আমরা তো নির্বাচন করেছি দলীয় সরকার কায়েম করার জন্যে। থলির বেড়াল বের হয়ে গেছে, জনগণের সরকার কায়েম করার জন্য নয়, দলীয় সরকার কায়েম করার জন্য। ভাই বোনেরা, আমরা সেই দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা, ব্যথা এবং ঘৃণা নিয়ে সেদিন ওয়াকআউট করেছি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। রাজপথ আমাদের মূল ঠিকানা, সংসদ আমার মূল ঠিকানা নয়। সংসদে এই দেশের দুঃখী জনগণ একটা পরিবর্তনের আশায় আমাদেরকে পাঠিয়েছে। সেই পরিবর্তনের সূচনা যদি আমরা না করতে পারি, সেই সংসদ দিয়ে আমাদের কি হবে? অবশ্যই আমরা আল্লাহ চাইলে জনগণের চাহিদার ক্ষুধা পূরণের সাথেই থাকবো, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। আপনারা আশ্বস্ত করেছেন, আমরা শক্তি পেয়েছি, একসাথে লড়বো ইনশাআল্লাহ। এবং আমরা দৃঢ় আস্থাশীল, পরাজয় হবে চূড়ান্তভাবে ফেসিবাদের, বিজয় হবে জনগণের ইনশাআল্লাহ। এই বিজয়ে কোনো আপোষ নাই, আমরা একসাথে থাকব। আল্লাহ আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে আপনাদের বাইরে কেউ ভাববেন না। আমরা অনেক বড় পরিসরে, আরো অনেক বড় পরিসরে জুলাই যোদ্ধাদের কথা শুনতে চাই।
তারও আয়োজন ইনশাল্লাহ করব। এই কথাগুলো শুধু আমরা শুনবো না, বাংলাদেশের 18 কোটি মানুষ শুনবে, বিশ্ববাসী শুনবে ইনশাল্লাহ, এবং জাতি রাস্তা পেয়ে যাবে। আপনাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা, আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।